আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট প্লাসের ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবসময় আপনারা বা সিলেট প্লাস যখন যা পাইতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি বর্তমানে অবস্থান হলাম জে স্কোয়ার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। জে স্কোয়ার এলিগেন্ট মার্কেটের 11 তলা লিফটর 11 যেগু আপনারা সিলেট আপনারা সবাই জানেন যে ঐতিহ্যের সাথে কিন্তু এই যে একটা ট্রাভেলস হইতে পারেন অথবা ইংলিশ কোচিং সেন্টার হইতে পারেন, এইটার মাধ্যমে কিন্তু উচ্চ শিক্ষার মাধ্যমে আপনারা যে বা যারা বিদেশগামী হইতে চান তারা সবাই আপনারা জানেন অবগত আছেন, বা যারা আইএলসের লোকের সম্পৃক্ত আছেন তারা জানেন আগামী 27 তারিখ থেকে কিন্তু এই সিলেট তথা সারা বাংলাদেশ সমাজে আইএলস পরীক্ষাটা হইব কম্পিউটার ব্যাচ। আগে কিন্তু পেপার ব্যাচ হইতো, বাট এখন থেকে কম্পিউটার ব্যাচের ব্যবস্থা শুরু করা হয়েছে, যেটা অত্যাধুনিকভাবে আধুনিক ডিজাইনের বাদে যেটা আপনারা হইতে পারেন যে ডিজের মাধ্যমে। তো এই যে আপনার এই কম্পিউটারের মাধ্যমে যে মানে সিডির মাধ্যমে যে এই ব্যাচটা শুরু হওয়ার বা এক্সামটা শুরু হওয়ার তার এই সরাসরি যে একটা সেমিনার আজকে যে স্কোয়ারের মাঝে তা আমরা সরাসরি আপনার সিলেট প্লাস একটু দেখার চেষ্টা করবো। আপনার ভালো কথা বলুন। বিষয়গুলি থেকে আমি পর্যায়ক্রমে কথাগুলি বলবো, আপনাদের আশা করি খুব সহজেই আপনারা ওই বিষয়গুলি সম্পর্কে জানবেন। এখন আসুন, আমরা যদি যে কোনো দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে যাই তাহলে আমাদের একটা যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে কি একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে। ওই একাডেমিক কোয়ালিফিকেশনটা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। যদি থাকে তাহলে আমাদেরকে উচ্চশিক্ষার জন্য আমরা আবেদন করতে পারবো পৃথিবীর যে কোনো দেশে। যেহেতু আমরা ইউকে নিয়ে কথা বলবো আজকে, তাহলে ইউকে পড়াশোনা করার জন্য প্রথমে আপনার কী কী ডকুমেন্ট লাগবে। আপনি যখন আবেদন করবেন, আবেদন করার জন্য যেই সমস্ত রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করতে হবে, যেই ডকুমেন্টগুলি লাগবে, ওই ডকুমেন্টগুলি আমরা প্রথমেই রেডি করব। এই ডকুমেন্টগুলি হচ্ছে কি, দেখুন, প্রথম থাকতে হবে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আশা করি আমাদের সবারই আছে, তাই না, পাসপোর্ট? আচ্ছা, তারপর অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। যদি আমাদের সার্টিফিকেট, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সার্টিফিকেট পেয়েছি বাট অরিজিনাল সার্টিফিকেট পাই নাই, প্রফেশনাল পেয়েছি, তাহলে আমরা চেষ্টা করব ওই সার্টিফিকেটগুলি যাতে আমরা আমাদের হাতে নিয়ে আসতে পারি। বোর্ড থেকে হোক, ইউনিভার্সিটি থেকে হোক, আমরা অরিজিনাল সার্টিফিকেটগুলি তুলে রাখার চেষ্টা করব। তারপর কি লাগবে, আপনার 1 নম্বর যোগ্যতা রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান। তারপর হচ্ছে আপনি যাওয়ার জন্য লাগবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। আপনি পৃথিবীর যে দেশে যেতে চান না কেন আপনার ইংলিশের যোগ্যতা লাগবে। এখন এই ইংলিশের যোগ্যতাগুলি কী কী আমরা চিন্তা করতে পারি যে ইংলিশের যোগ্যতা কী কী যোগ্যতা, এটা আমরা পরে আসবো। আরও কী কী আছে, শুধু কি আইএলস না আইএলস ছাড়া আরও কিছু আছে, বা আইএলস ছাড়াও যাওয়া যায় কি না, এই বিষয়গুলি আমরা পরে বলবো। তারপরে কি লাগবে, লেটার অফ রিকমেন্ডেশন। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, এইচএসসি পাস করেছি অথবা অনার্স কমপ্লিট করেছি অথবা মাস্টার্স কমপ্লিট করেছি, ওই প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল অথবা অন্য কোনো টিচারে করবেন। তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন এখানে পড়াশোনা করবেন, ইউকেতে কেন পড়বেন অথবা কী উদ্দেশ্যে পড়বেন, পড়াশোনা করে কি করবেন, আবার দেশে চাকরি পাবেন, এর উপর ভিত্তি করে আপনাকে 250 থেকে 300 ওয়ার্ডের একটা পার্সোনাল স্টেটমেন্ট লিখতে হবে। ওই বিষয়টা আপনার থাকতে হবে। তারপর হচ্ছে আপনি করবেন যে ইউনিভার্সিটিগুলি দেখবেন যে কোথায় আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টের সুযোগ সুবিধা কোন ইউনিভার্সিটিতে ভালো, তারপর টিউশন ফি কেমন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কেমন, আপনার অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা কেমন, জব ফেসিলিটিস কেমন, ওই বিষয়গুলি আপনি চিন্তা ভাবনা করবেন। করে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আমি বার্মিংহামে পড়াশোনা করব না ম্যানচেস্টারে করব নাকি স্কটল্যান্ডে করব। আপনি একটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত নিয়ে ইউনিভার্সিটি পছন্দ করবেন, করে তারপর আপনার যাত্রা শুরু করবেন। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা ইউনিভার্সিটির সিদ্ধান্ত বা পছন্দ করে ফেলেছি, কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্যে আপনার ল্যাঙ্গুয়েজ কী লাগবে, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের কারণে আপনি উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পাবেন। যদি আপনি এইচএসসি পাস থাকেন, খেয়াল করবেন আপনারা, তাহলে আপনাকে ফাউন্ডেশন প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ফাউন্ডেশন প্রোগ্রামে যদি আমরা আবেদন করি তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কোর থাকতে হবে ন্যূনতম আইএলসে 5, নো লেস দেন 4.5। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে, তবে আপনার টার্গেট নিতে হবে যে আমি কখনো ফাউন্ডেশনে যাব না, আমাকে যেতে হবে, আমার টার্গেট হচ্ছে যে আমি এই ব্যাচেলর প্রোগ্রামে যাব, মেইন কোর্সে যাবো। কারণ ফাউন্ডেশনে যদি যান আপনি
তাহলে দেখবেন তাহলে আপনার অনেকগুলি 1 বছরের জন্য অনেকগুলি টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে, যেখানে আপনি যদি IELTS-এ 6 তুলে যান তাহলে আরও হয়তো 50,000 টাকা বেশি খরচ হবে। আর আপনি যদি ফাউন্ডেশন প্রোগ্রামে যান তাহলে আপনাকে 14 থেকে 20 লক্ষ টাকা এক্সট্রা গুনতে হবে। তাহলে আমাদের জন্য ভালো কোনটা? 20 লক্ষ টাকা দেওয়া না 50,000 খরচ করা? তাহলে আমরা যে চিন্তাটা করবো যে আমরা ফাউন্ডেশনে যাওয়ার চিন্তা করবো না। আরেকটা বিষয় মনে রাখবেন, বিশেষ করে সিলেট রিজন থেকে ফাউন্ডেশন প্রোগ্রামে কিন্তু ইউনিভার্সিটিগুলি খুব কম স্টুডেন্টকে দিচ্ছে। সো আমাদের মাথায় থাকতে হবে যে ফাউন্ডেশনের দরজা আমাদের জন্য হয়তো বা চিরতরে বন্ধ হয়ে গেছে। সো আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মেইন কোর্সে যাব এবং IELTS স্কোরটা ন্যূনতম 6 তুলব। তারপরে দেখেন ব্যাচেলর প্রোগ্রাম আপনি দিতে চান তাহলে আপনাকে লাগবে IELTS-এ ওভারঅল 6, নো লেস দেন 5.5। আমরা এখন এই কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে ইউকেতে কম্পিউটার বেসড IELTS-টা চলে এসেছে, তাই না? পেপার বেসডের দরজাটা প্রায় বন্ধ হয়ে গেছে 27-26 তারিখের পর থেকে। সো আমরা নর্মালি প্রিপারেশন নেব যে কম্পিউটার বেসড আমাদেরকে IELTS দিতে হবে। তাহলে ওইখানে টার্গেট থাকতে হবে যে আমি ন্যূনতম যাতে করে আমি 6 পাই, নো লেস দেন 5.5, আমার যাতে কোনোটাতেই 5-এর নিচে না আসে। আর যারা মাস্টার্সে যাবেন আপনাদেরও টার্গেট থাকতে হবে 6, নো লেস দেন 5.5। আপনি যদি একটাতে 5.5 পান তাহলে কিন্তু আপনার মাস্টার্সে আবেদন করার কোনো সুযোগ নেই। তারপরে দেখুন আরও কিছু প্রোগ্রাম হয়েছে, ওইটা কি MRS প্রোগ্রাম, রিসার্চ প্রোগ্রাম যেটাকে বলা হয়। ওইটাতে আমরা অনেকে চাই, যারা আমরা বিশেষ করে ব্যাচেলর কমপ্লিট করেছি অথবা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি, আমাদের টার্গেট হচ্ছে আমরা মাস্টার্সে যাব, আমাদের স্পাউস সহ, বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা সহ যাব। আপনাদের জন্য হচ্ছে MRS প্রোগ্রামটা যাকে বলা হয়, ওই প্রোগ্রামে যাবেন। ওইটাতে যদি যেতে চান তাহলে আপনার টার্গেট থাকবে হচ্ছে IELTS-এ 6.5। ক্লিয়ার কথাটা? আপনারা আমার টার্গেট থাকতে হবে IELTS-এ মিনিমাম 6.5 এবং নো লেস দেন 6। 5.5ও যদি পান তাহলে অ্যাকসেপ্ট করে কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন গত সপ্তাহে এস্টন ইউনিভার্সিটি, ওইখানে আপনার MRS প্রোগ্রাম ছিল না, তারা নতুন লঞ্চ করেছে। ওইখানে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে 6.5, নো লেস দেন 6। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি কোথাও 5.5 পাই তাহলে সব ইউনিভার্সিটিতে আবেদন করার সুযোগ পাচ্ছি না, তাই না? তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি সব ইউনিভার্সিটি, ইউকে যত ইউনিভার্সিটি রয়েছে সব ইউনিভার্সিটিতে আমি আবেদন করব এবং এখান থেকে বাছাই করে করে যে ইউনিভার্সিটি আমার জন্য সবচেয়ে সুইটেবল, স্কলারশিপ বেশি পাবো, টিউশন ফি কম হবে, এই ইউনিভার্সিটিকে পছন্দ করব। এই জন্য সবগুলি ইউনিভার্সিটিতে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। টার্গেট থাকতে হবে মিনিমাম 6.5। এই টার্গেটটা নিয়ে আপনারা আগাবেন ইনশাল্লাহ। তারপরে হচ্ছে DBA প্রোগ্রাম, ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওইটা যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই 6.5 থাকতে হবে IELTS-এ। এখন আমরা দেখব যে আমরা এতক্ষণ শুধু IELTS নিয়ে কথা বলেছি। IELTS ছাড়া কি আর বিদেশে যাওয়া যায় না? উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ আছে কি না? আছে, আছে। ওইগুলি কী কী, ওইগুলি নিয়ে আমরা কথা বলবো। IELTS যদি আপনার নাও থাকে তাহলে আপনার উচ্চশিক্ষা গ্রহণের অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন আমরা এখানে যেখানে অনেকগুলি দিয়েছি, আদার অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, PTE, পিয়ারসনের একটা টেস্ট রয়েছে। ওইটা হচ্ছে IELTS থেকে আরও সহজ। আপনারা যদি মনে করেন যে IELTS-এ আমার স্কোরটা ভালো হচ্ছে না, আমি এই IELTS নিয়ে রিডিংয়ে আমার অনেক সমস্যা হচ্ছে, আমি রিডিংয়ে ভালো স্কোর করতে পারছি না, আপনার জন্য PTE-র সুযোগ রয়েছে। PTE ওইখানে আপনি যদি ওই PTE-টা দেন ডোলিঙ্গোর মতোই, প্রায় সহজ শর্ট প্রশ্ন থাকবে। আপনি যদি PTE দেন তাহলে PTE দিয়ে সহজে স্কোর তুলতে পারবেন। যারা ব্যাচেলর প্রোগ্রামে যাবেন আপনাদের জন্য PTE-তে 55, 51 এইটা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর মাস্টার্সে যদি যেতে চান তাহলে PTE-তে আপনাকে 79, 51 এই ধরনের স্কোর থাকতে হবে। যদি এই স্কোরটা থাকে তাহলে PTE দিয়ে করতে হবে। পাশাপাশি দেখেন টোফেল, আমরা ইদানিং IELTS ছেড়ে আমরা অনেকগুলি টেস্টের সাথে পরিচিত হচ্ছি। টোফেলটাও আপনি দিতে পারবেন। টোফেলে যদি দেন তাহলে টোফেলের স্কোর থাকতে হবে আপনার ওভারঅল 80-র মতো থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি টোফেল দিয়ে আবেদন করতে পারবেন। এখানেও 4টে বিষয় থাকে। তারপরে দেখেন আরেকটা রয়েছে সবচেয়ে সহজ, OITC। আপনারা যদি OITC দিতে চান OITC দিয়েও আপনি করেন। এটা হচ্ছে যতগুলি ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে সবচেয়ে সহজ হচ্ছে OITC। কেন সহজ এটা আমি এখানে বলবো না, আপনারা পার্সোনালি জেনে নেবেন, ঠিক আছে? কারণ সবচেয়ে সহজ যাদের
এই রিডিংয়ে রাইটিংয়ে স্কোর তুলতে সমস্যা হচ্ছে, আপনি আইডিয়া গ্যাদার করতে পারছেন না, এখানে আপনাদের জন্য এক্সপার্ট অনেক মানুষ রয়েছে যারা আপনাকে আইডিয়া গ্যাদার করে দেওয়ার সুযোগ রয়েছে, ওইটা দিতে পারবেন। তবে ওইটা পরে চিন্তা করবেন, যখন আপনি সর্বশেষ ফেল হয়ে গেছেন তখন আপনি ওইটা চিন্তা ভাবনা করবেন। তাহলে আরেকটা অপশন কি আমাদের রয়ে গেছে, ওআইটিসি। তারপরে আরও কি সুযোগ আছে, ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো আগে কথা বলছি, ডুওলিঙ্গো যদি আপনি 120, 110, 105, সর্বনিম্ন 105 থাকতে হবে 4টা মডিউলে। 105-এর নিচে থাকলে আপনি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। 100 যদি থাকে তাহলে আপনি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এই ডুওলিঙ্গো দেওয়ারও সুযোগ রয়েছে। তারপরে আরও রয়েছে ল্যাঙ্গুয়েজ চার্ট। আপনারা গুগলে সার্চ দিবেন, ইউকের অনেক ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ চার্ট যে এক্সামটা রয়েছে ওইটাকে অ্যাকসেপ্ট করে। আপনারা ইচ্ছা করলে ওইটাও দিতে পারবেন, গুগলে নেবেন। তারপরে দেখেন আরও টেস্ট রয়েছে, সেটা কি পাসওয়ার্ড টেস্ট। ইউকের অনেক ইউনিভার্সিটি না, প্রায় বিশ্বের অনেক ইউনিভার্সিটি পাসওয়ার্ড টেস্ট অ্যাকসেপ্ট করে। আপনারা ইচ্ছা করলে ওই পাসওয়ার্ড টেস্ট দিয়েও আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারেন। তাহলে আমরা যতগুলি ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে মোটামুটি অধিকাংশ সম্পর্কে আমরা জেনেছি। আশা করি আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে আপনি যদি একটাতে কখনো হুচট খেয়ে যান তাহলে আরেকটাকে গ্রহণ করতে পারবেন, ওইটা দিয়ে আপনার যাত্রা শুরু করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের সব কিছু হয়ে গেছে, তাই না? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একাডেমিক রিকোয়ারমেন্ট। মাঝখানে একটা কথা বলে নেই, আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনেক ভাই বোনেরা যারা এসএসসি এইচএসসি পাস করেছেন, দেখা যাচ্ছে যে অধিকাংশই আমরা এগুলো আমাদের কাছে আসছে, দেখা যাচ্ছে যে জি আসেন মায়ের নামে সমস্যা হয়, মায়ের নামে মিসেস দেওয়া, অথবা এ মাহমুদার জায়গা এ দেওয়া, অথবা ই দেওয়া, অথবা ও দেওয়া, অথবা একটা লেটার নাই বাবার নামে, মার নামে, সার্টিফিকেটের সাথে মিল নাই। এমন দেখবেন অনেকেরই এই ঘটনাগুলি থাকে। তা আপনারা যে কাজটা করতে পারেন, এই ধরনের যদি কারো জীবনে এই ধরনের প্রবলেম হয়ে থাকে, সার্টিফিকেটের সাথে, মা বাবার নামের সাথে, পাসপোর্টের সাথে মিল নাই, এনআইডির সাথে মিল নাই, আপনারা 1 বছর আগে সিদ্ধান্ত নেবেন যে আমার উচিত হচ্ছে যে বাবা মার নাম এবং স্টুডেন্টের নামটা যাতে সেম থাকে, সার্টিফিকেটে যেইভাবে মা বাবার এনআইডির সাথে যাতে আপনার নামটা একই ধরনের থাকে। আর যদি বিশাল পার্থক্য থাকে তাহলে যে কাজটা করবেন, আপনারা অ্যাফিডেভিট করে নোটারি করে দিয়ে দিবেন, এটা হচ্ছে লাস্ট অবলম্বন। কিন্তু চেষ্টা করবেন যাতে করে আপনাদের নামগুলি, বাবা মার নামটা সঠিক থাকে, পাসপোর্টের সাথে সার্টিফিকেটের সাথে মিল থাকে, ওইটা চেষ্টা করবেন। আশা করি আপনাদের কারো এই ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা ইউনিভার্সিটি কীভাবে সিলেকশন করব, আমি প্রথমে একটু বলে দিয়েছিলাম আপনাদেরকে। আমরা এই ইউনিভার্সিটি সিলেকশন করব যে আমরা আগে পছন্দ করব যে আমার সাবজেক্ট, আমার যোগ্যতা, আমার থাকার অবস্থান, এর অনুপাতে আমি কোন জায়গায় আমার ইউনিভার্সিটি সিলেক্ট করলে ভালো হয়। তখন আপনি এভাবে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলেন, করে তারপরে নিজের যদি ইচ্ছা করেন নিজে নিজে আবেদন করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি নিজে করব না, আমি কেন পরিশ্রম করব, কারণ আপনাকে তো এই অ্যাপ্লিকেশন করার জন্য টাকা দিতে হচ্ছে না, বিশেষ করে ইউকেতে। আপনি যখন নিজে করবেন তাহলে ভুল হবে, দেখবেন যে কোথাও না কোথাও ভুল করতে পারছেন, ভুল করে ফেলছেন, আপনার অফার লেটার আসছে না, বিভিন্ন প্রবলেম। যেহেতু এক্সপার্ট অনেক গাইডেন্স এখানে রয়েছে, সো আপনি নিজে না করে তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন, তাহলে আপনার কাজগুলি হবে নির্ভুল এবং স্মুথলি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই জন্য নিজে যদি করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে যারা এক্সপার্ট আছে তাদের সহযোগিতা নেবেন, নিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার সব ডকুমেন্ট কিন্তু শেষ, তাই না? সব ডকুমেন্ট শেষ। এখন হচ্ছে আপনি আবেদন করবেন কিসের জন্য, ইউকে কীভাবে যাবেন এই জন্যে। এখন আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার আসবে অফার লেটার। এখানে 2 ধরনের অফার লেটার থাকে, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে আনকন্ডিশনাল। কন্ডিশনাল কি আপনাদের ধারণা আছে? সাপোজ ধরেন আপনি আবেদন করেছেন, করার সময় আপনার আইএলটিএস নেই, আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করেছেন। আপনারা এটা অবশ্যই জানেন যে যদি আইএলটিএস নাও থাকে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি রিকোয়ারমেন্ট ফুলফিল নাও করতে পারেন, তাহলে আপনি আবেদন করতে আপনার কোনো বাধা নেই। তখন ইউনিভার্সিটি আপনাকে কন্ডিশনাল লেটার দিয়ে দিবে। কন্ডিশনাল যখন দিবে, যে কন্ডিশনগুলি বাকি থাকবে ওইগুলি আপনি কন্ডিশনাল আসার পরে সাবমিট করে দেবেন। যেমন আইএলটিএস নাই, আপনি আইএলটিএস করে ফেলছেন বা যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট আপনার হাতে রয়েছে, আপনি ওইটা সাবমিট করে দিয়ে দিলে আপনার পরবর্তীতে আনকন্ডিশনাল লেটার চলে আসবে, তখন আর কোনো কন্ডিশন নেই। তারপরে আনকন্ডিশনাল যখন পেয়ে গেছেন, আপনি ধরে নিতে হবে মোটামুটি আপনি ইউকে যাওয়ার রাস্তা উন্মুক্ত হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন, কিছু ইউনিভার্সিটি আছে টিউশন ফি দিতে হয়,
আনকন্ডিশনাল আসার পরে। আর কিছু ইউনিভার্সিটি রয়েছে যে কাস ইন্টারভিউর পরে টিউশনিটা পে করতে হয়, তখন আপনি যদি আগে দিতে হয় তাহলে আপনি আগে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী টিউশন ফি পে করে ফেলবেন, ইউনিভার্সিটিকে দিয়ে দিবেন। আর যদি পরে দিতে হয় কাস ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন। এগুলি যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কাস ইন্টারভিউ দিবেন, দেওয়ার পরে মোটামুটি আপনার শেষ। এখানে কাসের জন্য আপনারা প্রিপারেশন নিতে হবে, কোন ধরনের প্রশ্ন, কেন ইউকে যাবেন, এই ইউকেতে পড়াশোনা করে কি করবেন, আপনার ফিউচার কি, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কে দিবে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে লং ইন্টারভিউ, প্রায় 20 থেকে 30 মিনিটস 35 মিনিটসের ইন্টারভিউ হবে, কাস ইন্টারভিউ হবে। এটা দুই ধরনের ইন্টারভিউ হয়, একটা ফেস টু ফেস ইন্টারভিউ হয় ভিডিও কলের মাধ্যমে, আর একটা হচ্ছে অডিও রেকর্ডের মাধ্যমে ইন্টারভিউ হয়। তা আপনি ওই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন। আমরা যারা কাজ করি আমরা স্টুডেন্টদেরকে এইভাবে প্রিপারেশন নিয়ে থাকি, প্রশ্নগুলি রেডি করে দেয়, গাইডলাইন দিয়ে থাকি, আপনি এইভাবে রিসার্চ করেন, এগুলা করবেন। এখন সব কিছু হয়ে গেল, এখন আপনি যে কাজটা করবেন, আপনার মূল বিষয়টা হচ্ছে কি, আপনাকে কাজ পেয়ে এম্বাসিতে ফাইল জমা দেওয়া। তো এম্বাসিতে জমা দেওয়ার জন্যে মেনটেনেন্স দেখাইতে হয়, এটা আমরা জানি তাই না, ব্যাংকে টাকা পয়সা দেখাইতে হয়। তাহলে কত টাকা দেখাবেন? আপনি যদি ইউকের ভিতরে হন তাহলে 1483 পাউন্ড পার মান্থ, টোটাল 9 মাসের অ্যাকোমোডেশন দেখাতে হয়। আর 3 মাস আপনার ছুটি থাকবে, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, এই ধরনের ভ্যাকেশনের টাকাগুলি আপনার অ্যাকাউন্টে দেখাতে হয় না। এই জন্য আপনি প্রতি মাসে 1483 × 9 13,347 পাউন্ড প্লাস আপনার যে টিউশন ফি থাকবে। আপনি যদি একা হন তাহলে 13,347-এর পাশাপাশি যদি ধরেন আপনার টিউশন ফি 14,000 হয়, 7,000 পাউন্ড পে করে থাকেন, রেস্ট অফ 7,000 13,447 সাথে যোগ করবেন, করে যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, হয় সেভিংস অ্যাকাউন্টে অথবা এফডিআর অ্যাকাউন্টে। আপনি কার অ্যাকাউন্টে টাকাটা রাখবেন? আপনি হয় আপনার নিজের অ্যাকাউন্টে অথবা মা অথবা বাবার অ্যাকাউন্টে। সবচেয়ে ভালো হচ্ছে নিজের অ্যাকাউন্টে টাকাটা রাখা ইউকের জন্য, কারণ আপনার মা বাবার অ্যাকাউন্টে যদি রাখেন তখন মা বাবার কাছ থেকে আবার ডিক্লিয়ারেশন নিয়ে আসতে হবে যে উনি যে আপনাকে টাকা পয়সা পে করবে, টিউশন ফি দিবে, তখন আবার লয়ারের কাছ থেকে আবার আরেকটা কনসেন্ট লেটার তৈরি করে নিয়ে আসতে হবে, একটু ঝামেলা। সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনার নিজের নামে টাকাটা রাখেন, আপনি এফডিআরও করতে পারেন, সেভিংস অ্যাকাউন্টও রাখতে পারবেন। এই জন্যে আপনার যখন প্রয়োজন হবে, যদি আপনার 50 লক্ষ টাকা না থাকে তখন আমাদের সাথে পরামর্শ করলে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিব, বিভিন্ন ব্যাঙ্কগুলি আপনাকে সহযোগিতা করে থাকে। আচ্ছা, যদি লন্ডনের বাইরে হয়, মনে রাখবেন একটা হচ্ছে ইনার লন্ডন, একটা আউটার লন্ডন। ইনার লন্ডন বলতে সেন্ট্রাল লন্ডন যেটা, এখানে আপনাকে দেখাতে হবে 13,447 পাউন্ড। আর যদি লন্ডনের বাইরে হয় তাহলে আপনাকে টিউশন ফিটা আর কম দেখাইতে হবে। আর অ্যাকোমোডেশনটা ওইটা হচ্ছে কত, 11,336, 1136 করে 9 মাসে 10,500 পাউন্ডের মতো আসে। প্লাস হচ্ছে আগে যে বলছিলাম টিউশন ফি, ওই টিউশন ফি টাকাটা ওইখানে দেখাইতে হবে। তাহলে মোটামুটি আপনার অ্যাকোমোডেশন শেষ। এটা কী পারপাসে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে ইন্টারভিউতে, যে আপনি এই টাকাগুলি কী পারপাসে খরচ করবেন। আপনার অ্যাকোমোডেশন, থাকা, খাওয়া, ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল, আদার্স যে কস্ট আছে, ট্রান্সপোর্টেশন, সব কিছু মিলিয়ে ওই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টটা দেখাবেন, যাতে করে পড়াশোনা আপনি ওইখানে কমপ্লিট করতে পারেন। তারপরে আসুন প্রিকাস ইন্টারভিউ অথবা পে ডিপোজিট, যেটা আমি আগে বলে ফেলছি। তখন আপনাকে যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন আপনাকে প্রিকাস ইন্টারভিউ দিতে হবে। ওই ইন্টারভিউতে পাস করার পরে আপনাকে ইউনিভার্সিটিটা কাস্ট শিল্ড দিবে। ওই কাস্ট শিল্ডে আপনার ওই যে ডকুমেন্টগুলি এতদিন রেডি করেছেন, আপনার সার্টিফিকেট, আপনার মার্কশিট, আপনার টিবি টেস্টের রিপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার প্যারেন্টসের ডিক্লারেশন, এই সব কিছু কাস্ট শিল্ডে আপলোড করে তারপর আপনি কাজের জন্য আবেদন করবেন। আবেদন করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কাজ পেয়ে যাবেন। কাজ পাওয়ার পরে তখন আপনি এমবাসিতে জমা দেওয়ার, সাবমিট করার জন্য প্রিপারেশন নেবেন। সাবমিট ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেডিকেল ডকুমেন্টস ফর কাস্ট শিল্ড। কাস্ট লেটার অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করার পরে অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্যে। ইউকে এমবাসিতে ভিসার জন্য আবেদন করবেন। এখানে যে সমস্ত বিষয়গুলো সাবমিট অ্যাপ্লিকেশান বায়া ইউকেবি এর ওয়েবসাইটে, ওইখানে গিয়ে অ্যাপ্লিকেশন করে সাবমিট করবেন। আচ্ছা, এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী লাগে আপনি সাবমিট করার জন্য? এখানে পাসপোর্ট লাগবে,
কাজ লেটার লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, টিবি টেস্ট, তারপরে প্যারেন্টসের এনআইডি, তারপরে আইএইচএস ফি, ইন্টারন্যাশনাল হেলথ চার্জ, ওইটা পে করতে হবে আপনাকে। যদি 1 বছরের হয় তাহলে 776 পাউন্ড, যদি আপনার কোর্সটা 1 বছর হয় মাস্টার্স তাহলে 776 পাউন্ড আপনাকে পে করতে হবে 1 বছরের জন্য, প্লাস আরও 6 মাসের এক্সট্রা পে করতে হবে। আর যদি 3 বছরের হয় আপনাকে 3.5 বছরের আইএইচএস পে করতে হবে। আর এম্বাসি ফি আপনি পে করবেন 524 পাউন্ড, 524 পাউন্ড আপনার এম্বাসি ফি। তারপর হচ্ছে ভিসা ডিসিশন, ভিসার জন্য আপনি অপেক্ষা করবেন। এখানে মনে রাখবেন যদি এম্বাসি ইচ্ছা করে আপনার কাস্ট ইন্টারভিউ নিতে, বিএফএসের ইন্টারভিউ নিতে পারে, হোম অফিস ইন্টারভিউ নিতে পারে, তখন আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন। যদি নেয় তাহলে আপনার 15 থেকে 20 দিন সময় লাগতে পারে আপনার ডিসিশন আসতে। আর যদি না নেয় তাহলে একটু আগেই ডিসিশন দিয়ে দেয়, তবে তাদের নিয়ম হচ্ছে 15 ওয়ার্কিং ডেজ, এর ভিতরে আপনার ডিসিশনটা তারা দিয়ে দিবে। এখন সর্বশেষ আপনি যখন ভিসা পেয়ে যাবেন, ভিসা পাওয়ার পরে আপনি যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন। আপনি কীভাবে ফ্লাইট বুকিং টিকিট করবেন, ক্লাস স্টার্টের আগেই টিকিট কাটবেন, কেটে আপনার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন নেওয়ার জন্য এগুলো নিয়ে তারপরে ফ্লাইট করবেন। আর এর ভিতরে আপনার যে ভিসা পাবেন ওই ভিসা কপিটা ইউনিভার্সিটিকে পাঠিয়ে দিতে হবে কাস্ট শিল্ডের মাধ্যমে, ওইখানের মাধ্যমে পাঠিয়ে দিবেন। মোটামুটি আপনার আর যে বিষয়টা হচ্ছে আপনি যখন ইউকেতে যাবেন আপনার জন্য কাজের পারমিশন হচ্ছে 20 আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। আর ভ্যাকেশনগুলিতে ফুল টাইম কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি এই কাজ করে আমার টিউশন ফি অ্যারেঞ্জ করতে পারবো কি না, এটা একটু কষ্ট হয়ে যাবে। তারপরে যদি আপনি সামার ভ্যাকেশান, উইন্টার ভ্যাকেশানে ফুল টাইম কাজ করতে পারেন তাহলে হয়তো টিউশন ফি ম্যানেজ করে ফেলতে পারবেন। আর যদি আপনি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি আরও টাকা পয়সা বাড়িতে পাঠাতে পারবেন, এটা সম্ভব হয়, এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সর্বশেষ বিষয় হচ্ছে আমরা ইউকেতে কেন পড়াশোনা করব। ইউকে হচ্ছে জব অপরচুনিটি হিউজ, আপনি পৃথিবীর যেই কোনো দেশের তুলনায় আপনি এখানে ভালো জব করতে পারবেন, এনাফ জব রয়েছে, তবে আপনাকে কষ্ট করতে হবে। যদি আপনি কষ্ট করতে পারেন তাহলে ইউকেতে আপনার একটা ব্রাইট ফিউচার গঠন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি ইউকে থেকে পড়াশোনা করে আসছি, আমি দেখেছি যে পড়াশোনার পাশাপাশি 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকাও ইনকাম করা সম্ভব, অসম্ভব কিছু না। আপনাকে পরিশ্রমী হতে হবে, আর আপনি হয়ে যাবেন অটোমেটিক। সকাল 7টায় ঘুম থেকে উঠতে পারেন না, দেখবেন এখানে রাত 3টায় উঠে গেছেন, কারণ পরিবেশ পরিস্থিতি আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে। এই জন্যে আমরা যারা ইউকের জন্য পড়াশোনা করব, কমপক্ষে 6 মাস আগে আপনি সিদ্ধান্ত নেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি অত্যন্ত স্মুথলি সুন্দরভাবে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন, কোনো হ্যাসেল ফ্রি, কোনো হ্যাসেল হবে না। আর আপনি তো খুব তাড়াহুড়া করে যে কালকেই চলে যাব, তাহলে দেখা যাবে যে আপনি ভালো কিছু করতে পারছেন না। তাহলে সর্বশেষ যে বিষয়টা হচ্ছে আমাদের যে স্কয়ারের পক্ষ থেকে যারা ইউকে যেতে চান, আমরা ইউকের জন্য যদি কেউ আইএলটিএসে ভালো করতে নাও পারে তাদেরকে বিকল্প সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ একটা মানুষ যখন স্বপ্ন দেখে তার স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে। আমাদের কথা হচ্ছে আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা, আমার পরিশ্রম আমি থামাবো না, আমি এগিয়ে যাব যতক্ষণ স্বপ্ন বাস্তবায়িত না হয়। এই জন্য আমরাও আমাদের স্টুডেন্ট যারা তাদেরকে বলি যে আপনার স্বপ্ন বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা সবসময় আপনার সাথে আছি এবং চেষ্টা করব যাতে আপনি সাকসেসফুলি আপনার মঞ্জিলে মকসিদে পৌঁছতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি আরেকটা বিষয় বাকি রয়েছে, আপনি আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন আপনি 2 ইয়ার্সের পোস্ট স্টাডি ওয়ার্ক পাবেন, PSW। এটা আমরা সবাই জানি, এটা এখন 18 মান্থস চলে আসছে। এখন যারা যাবেন তারা 18 মাসের পোস্ট স্টাডি ওয়ার্ক পাবেন। এই কাজটা করার পরেও আপনি ইউকেতে সেটেল হতে পারবেন। আমরা মনে করি যে 10 বছর করে ফেলছি ইউকে সেটেলমেন্টের, দেখতে দেখতে 10 বছর চলে গেছে। আপনি দেখেন এই প্রাইমারি পাস করার পরে দেখতে দেখতে 10 বছর চলে গেছে না আপনার আমার, আমরা বলতেও পারি না। ঠিক আমরা যারা মনে করি ইউকে 10 বছর হয়ে গেছে, কবে PR পাবো, এই চিন্তা করে লাভ নাই। আগে আপনাকে টার্গেট নিতে হবে, আমি ঢোকার পরে 10 বছর দেখতে দেখতে চলে যাবে। একটু কষ্ট করতে হবে। প্রথমে আপনি 1 or 2 ইয়ার্স চলে যাবে মাস্টার্স কমপ্লিট করতে, PSW তে আরও 1.5 বছর 2 বছর। তারপরে আপনি যদি মনে করেন ভালো রেজাল্ট করেছেন, আপনি PhD করেন, আরও চলে যাবে 3 বছর। এবার দেখবেন যে 8 বছর চলে গেছে, আর 2 বছর একটা ওয়ার্ক পারমিট কিনে নেবেন, অথবা যোগ্যতা থাকলে জব ম্যানেজ করে 10 বছর হয়ে গেছে। খুব কঠিন বিষয় না। আপনার এই দৌড়ের উপর থেকে দেখবেন যে 10 বছর চলে গেছে, আপনি ওই দেশের সিটিজেন হয়ে গেছেন। এই হচ্ছে সর্বশেষ কথা। যদি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ইউকের ব্যাপারে? জি।
ইউকেতে যারা একবার রিফিউজ হয়েছে ওই যে বিএফএস গ্লোবাল ইন্টারভিউ তাদের আপনি কি করবেন? আর যারা আইএলটিএস স্ট্যান্ডার্ড দিবে তাদের যদি 6 এর উপরে থাকে ওরা কি পারবে কিনা? যদি এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে যারা রিফিউজ হয়েছে ভিসা যাদের, এখন দেখতে হবে যে যে রিফিউজ হয়েছে ওই রিফিউজের কারণটা কি, এখানে কোনো জটিল কোনো সমস্যা আছে কিনা। আপনি রিফিউজ হইতেই পারেন, রিফিউজ হলে যে আপনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না বিষয়টা ঠিক এমন না। আপনি পরের সেশনে আবেদন করতে পারবেন, কোনো বাধা নেই। যদি এখানে কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, কোনো ফেক ডকুমেন্ট আপনি দিয়ে না থাকেন, তাহলে আপনি আবেদন করতে কোনো বাধা নেই। একটা প্রশ্ন কী করেছিলেন? একটা হচ্ছে যারা 6 এর উপরে পাবে আইএলটিএস স্ট্যান্ডার্ডে, জি ওরা কি অ্যাপ্লাই করতে পারবে কিনা? হ্যাঁ, যারা আইএলটিএস 6 এর উপরে পাবে, বিশেষ করে ব্যাচেলর প্রোগ্রামে, মাস্টার্সের জন্য সব ইউনিভার্সিটি নেয় না। আপনি স্ট্যান্ডার্ড মনে রাখবেন, কিছু কিছু ইউনিভার্সিটি 6 এর উপরে যদি 6 পান তাহলে কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, আর কিছু ইউনিভার্সিটি করে না। যে ইউনিভার্সিটিগুলি অ্যাকসেপ্ট করে আপনি এখানে আবেদন করতে পারবেন স্ট্যান্ডার্ড দিয়েও, কোনো সমস্যা নেই। কিন্তু সব ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে না। এটার কোনো নেগেটিভিটি আছে? বিএফএস গ্লোবালে যখন আমি না না, আমার অনেক ভিসা পাইছে, এবং আজকেও আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি স্ট্যান্ডার্ড আইএলটিএস দিয়ে। আজকেও অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে সেপ্টেম্বর সেশনের জন্য স্ট্যান্ডার্ড আইএলটিএস। আর কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? জি, তো আমরা যখন এনআইডি কার্ড সাবমিট করব ভিসা প্রসেসের সময়, বাবা মার এনআইডি কার্ড, তারা কি দেখে নামটা মিলায় না? না, একটা বিষয় কি, ইউকের জন্য একটা সুবিধা হচ্ছে কি জানেন, এনআইডি সাবমিট করতে হয় না। আপনার এই এম্বাসিতে এনআইডি সাবমিট করতে হয় না, ইউকেতে এনআইডি সাবমিট করার প্রয়োজন হয় না। আপনি সাবমিট করবেন পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, আইএলটিএস, কাস্ট লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, টিবি টেস্ট, এই ডকুমেন্টগুলি সাবমিট করতে। আর যদি বাবা স্পন্সর থাকে, ফাইন্যান্সিয়ালটা যদি আপনার বাবা দেখায়, মেনটেন্যান্সটা, তখন আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে, যে আপনার বাবার সাথে যে আপনার সম্পর্ক আছে, এই জন্য আপনি বার্থ সার্টিফিকেট যাতে আপনার বাবার নাম, আপনার নামটা ঠিক থাকে। এরপরে যদি ঠিক না থাকে তাহলে ওই যে বলছিলাম নোটারি করে নেবেন, ওইটা দিয়ে দিবেন। আর কোনো কোয়েশ্চেন? ওয়ার্ক পারমিটে যদি যেতে চান লন্ডনে, এখন বর্তমান সময়ে 21 তারিখ পর্যন্ত যদি কেউ আবেদন করেন, 21 তারিখের পরে যদি আবেদন করেন, আগের যে রুলস ছিল ISA 4.5 ওইটাই আছে। আর হচ্ছে আপনাকে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। আইএলটিএস ছাড়া আপনার যে ক্যাটাগরি আছে এখন পর্যন্ত, যেমন ধরেন টিয়ার 5 যাকে বলা হয়, এটা ওই যে চ্যারিটি ওয়ার্ক, ক্রিয়েটিভ ওয়ার্কার, ওইটাতে আবেদন করতে পারবে। তবে আমার ধারণা, কারণ এখন তো তারা যেহেতু স্যালারি স্কেল, এটা 41,700 পাউন্ড করে ফেলছে অলরেডি, সো এর নিচে যেগুলি থাকবে স্যালারি, এগুলি তারা অটোমেটিক বন্ধ করে দিবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার আইডিয়া, যেহেতু এটা এখনও তারা পাস করে নাই, তবে স্বাভাবিকভাবে তারা এটা বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। যাদের 41,700 পাউন্ড নিচে বেতন থাকবে, ওই পোস্টগুলি তারা বন্ধ করে দিতে পারে। আর কোনো কোয়েশ্চেন? আমরা সামনে আগাই নাকি? এখন আমরা কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে। আমরা জি, টোটাল কস্ট ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। আপনি যদি যেমন ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, আপনি 17 লাখ 18 লাখের ভিতরে হয়ে যাবে, 5,000 পে করবেন। আপনি যদি হালে করতে চান 4,000 পে করতে পারবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি 16-17 লাখের ভিতরে হয়ে যাচ্ছে। আর এছাড়া যদি অন্য যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে চান, তাহলে আপনার 22 থেকে 25 লাখ, 20, 22, 25 ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, এ আর কি। তবে আপনি 20 লাখ টাকা বাজেট রাখবেন, মোটামুটি আপনার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন কার নাই? অনেকেরই আছে। অত্যন্ত সুন্দর দেশ, ইউর ড্রিম কান্ট্রি, ওই প্রে ফর ইউ। আচ্ছা, এখন আসেন অস্ট্রেলিয়াতে। জি, কিছু বলবেন? আচ্ছা, অস্ট্রেলিয়ায় আমরা কেন পড়াশোনা করব? অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা ভালোই জানি, বাংলাদেশের মতো ওয়েদার মোটামুটি ভালো আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার জন্য যাব, ভিসা রেশিও খুব ভালো। আপনি 100-র মাঝে 99% ভিসা হয় অস্ট্রেলিয়াতে। কিন্তু ভিসা হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটা ভালো আইএলটিএস স্কোর, পাশাপাশি অথেন্টিক ডকুমেন্টস, ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টগুলি, এগুলো যদি খুব জেনুইন থাকে তাহলে 100% আপনার ভিসা হবে অস্ট্রেলিয়াতে।
এই জন্য আমরা অস্ট্রেলিয়াকে পছন্দ করব, যে অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা দেশ যে দেশে আমরা জমা দেওয়ার পরে আশা করতে পারি যে আমি বিমুখ হব না, আমি ফেল হব না, আমি সাকসেস হবই। এই জন্য আমরা অস্ট্রেলিয়া পছন্দ করবো। আসুন, অস্ট্রেলিয়া পড়াশোনা করার জন্য প্রথম আগের মতোই সেম, আগে ইউকের জন্য যা ছিল, আপনি আবেদন করার জন্য প্রথমে আপনি যেই সিদ্ধান্তটা নেবেন, আমি আগে বলে নেই যে অস্ট্রেলিয়ার জন্য আপনি আগে সিদ্ধান্ত নেবেন, ইউনিভার্সিটি পছন্দ করবেন, কোন ইউনিভার্সিটি আপনি পড়াশোনা করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে কিনা 6 মাস আগ থেকে চিন্তা ভাবনা করবেন। এখন আবেদন করার জন্য আপনার যেই ডকুমেন্টসগুলি লাগবে, প্রথমে আপনার পাসপোর্ট লাগবে, একাডেমিক সার্টিফিকেট লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারা আইএলস নেয়, টোফেল নেয়, পিটি নেয়, এই 3টা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তারপরে পার্সোনাল স্টেটমেন্ট পৃথিবীর সব দেশেই লাগবে, ওইটা আপনি তৈরি করবেন। রিকমেন্ডেশন লেটার যেটা, ওইটা লাগবে। তারপরে জব এক্সপিরিয়েন্স লাগবে, যদি আপনি পাস করার পরে গ্যাপ থাকে এটাকে করার জন্য। তারপরে সুন্দর করে একটা রিজিউমি তৈরি করবেন। এই বিষয়গুলি যদি থাকে তাহলে প্রাথমিক মাস্টার্সের জন্য কয় বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে? কোথায়? অস্ট্রেলিয়াতে 5 থেকে 10 বছর, যদি আপনি প্রপার দিতে পারেন, 5 থেকে 10 বছর। এখন আসুন, আমরা তো ডকুমেন্টগুলি জানলাম, তাই না? ডকুমেন্টের পাশাপাশি এখন ইংলিশ লাগবে, তাই না? এইটা কি কি লাগবে? আপনি যদি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার পৃথিবীর সব দেশে আছে, আপনি যদি ওই প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে আপনাকে আইএলসে 5.5 থাকতে হবে, নো লেস দেন 5। ওইটাতে আপনি আবেদন করতে পারবেন। ব্যাচেলারের জন্য 6, সেম ইউকের মতো। মাস্টার্সের জন্য 6.5, নো লেস দেন 6। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে 5.5 যদি থাকে কোনো ব্যান্ডে, অস্ট্রেলিয়া অ্যাকসেপ্ট করে, কিন্তু সব ইউনিভার্সিটি না। পাশাপাশি হচ্ছে টোফেলে আপনি 55 থাকতে হবে ব্যাচেলার প্রোগ্রামের জন্যে, ওই দিন দেওয়া আছে এখানে। লিসেনিংয়ে 9, স্পিকিংয়ে 16, রিডিংয়ে 10 এবং রাইটিংয়ে 18। এটা যদি থাকে তাহলে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে আমি সবাইকে বলি, আপনারা ফাউন্ডেশনের জন্য চিন্তা করবেন না, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। কারণ ওইখানে যদি আপনি যান ফাউন্ডেশন প্রোগ্রামে, আমরা যারা কাজ করি আপনাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করব। আপনি 5.5 পেয়েছেন, অস্ট্রেলিয়ায় চলে যান, কিন্তু আপনাকে অনেক সাফার করতে হবে। অস্ট্রেলিয়ায় যদি 5.5 নিয়ে ডিপ্লোমাতে যান, আসে না, দেখবেন অনেকে যে ডিপ্লোমায়, আমরা মনে করি যে কষ্ট করে 5.5 পাইছে, দ্বিতীয়বার আইএস দেবো, যা চলে যায়, কিন্তু আপনি ওখানে গিয়ে অনেক সাফার করবেন, আপনি চরম বিপদে পড়ে যাবেন। আপনি ব্যাচেলর, ওখানে গিয়ে আপনি ইলিগাল থাকতে পারবেন না, অনেক প্রবলেম আছে। এই জন্য 5.5 দিয়ে আমি সবাইকে বলি আপনি আবেদন করবেন না, মিনিমাম 6 তুলে আবেদন করবেন, তাহলে আপনার লাইফটা অস্ট্রেলিয়াতে স্মুথ হবে। ব্যাচেলারের জন্য 6 থাকতে হবে, আর ওই যে আইএলসে থাকতে হবে আপনার 67 টোফেলে। লিসেনিংয়ে 12, স্পিকিংয়ে 18, রিডিংয়ে 15, রাইটিংয়ে 21। পোস্ট গ্রাজুয়েটের জন্য 79 থাকতে হবে। ওইটা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে আদার্স যে ল্যাঙ্গুয়েজটা, পিটি অ্যাকসেপ্ট করে 46, 41-এর নিচে থাকলে হবে না। ইয়ার জন্য ওই যে ফাউন্ডেশনের জন্য 50-50-50-এর নিচে যদি থাকে তাহলে ব্যাচেলার করতে পারবেন না। আর মাস্টার্সের জন্য 50 এর নিচে থাকলে, পিটি থাকলে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। এখন হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার কী কী লাগবে। এইচএসসি পাস যদি থাকে তাহলে আপনার রেজাল্টটা থাকতে হবে মিনিমাম 3.5। এর নিচে হলে আপনি ব্যাচেলার প্রোগ্রামে আবেদন করতে পারবেন না অস্ট্রেলিয়াতে। মাস্টার্স প্রোগ্রামে যদি আপনি আবেদন করতে চান তাহলে ওইখানেও ব্যাচেলার প্রোগ্রামে আপনার থাকতে হবে ন্যূনতম 2.75। যদি থাকে তাহলে ব্যাচেলারে আপনি মাস্টার্সে আবেদন করতে পারবেন। নর্মালি টিউশন ফিটা ওইখানে কেমন হয়ে থাকে, আপনার 21,000 অস্ট্রেলিয়ান ডলার থেকে 60,000 পর্যন্ত হয়ে থাকে। এখন আপনি চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন যে আপনার অ্যাবিলিটি কোন লেভেলের। আপনি যদি মনে করেন যে না আমি কোনো রকম যাওয়া দরকার, তাহলে আপনি 21,000 পছন্দ করবেন। আর যদি মনে করেন যে না আমি খুব হাই লেভেলের, হাই র্যাঙ্কড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো, তাহলে 60,000 পছন্দ করবেন, যে ওই লেভেলের ইউনিভার্সিটিতে আমি স্টাডি করব। এখন আপনি যখন আবেদন করবেন আপনার সব ডকুমেন্ট দিয়ে, তখন অস্ট্রেলিয়াতে নর্মালি আগের মতো অফার লেটার আসে, কন্ডিশনাল আসতে পারে, আনকন্ডিশনালও আসতে পারে। যদি আসে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অস্ট্রেলিয়া একটু ব্যতিক্রম, ইউকের মতো এখানে নাই। অস্ট্রেলিয়াতে আপনার যখন অফার লেটার আসবে তখন জিএস বলা হয়, জেনুইন
স্টুডেন্ট, আপনি জেনুইন স্টুডেন্ট কিনা অফার লেটার আসার পরে প্রমাণ করার জন্য আপনাকে কতগুলি ডকুমেন্ট সাবমিট করতে হবে। ওইটা হচ্ছে কি কোয়েশ্চেনার দিবে আপনার অফার লেটারের পরে তারা একটা প্রশ্নের সেট তুলে দিবে আপনার হাতে, আপনি ওইগুলোকে ফিল আপ করতে হবে। আপনি কেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করবেন, আপনার ফাইন্যান্স খেয়ে দিবে, আপনার বাবার ইনকাম সোর্স কি, এই সমস্ত বিষয় সহ একটা লম্বা একটা প্রশ্নের সেট তারা দিয়ে দিবে, ওইটা আপনি ফিল আপ করবেন। করে তারপরে আরও যে বিষয়গুলি লাগবে সেটা হচ্ছে আপনার স্পন্সর যে হবে, বাবা মা ভাই বোন এরা স্পন্সর হতে পারে, মামাও হতে পারে 40% পর্যন্ত যদি বাবা মা জীবিত থাকে। আপনার মামা থাকলেও তারা 40% আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবে অস্ট্রেলিয়াতে। এরপরে আপনি এই সময় ডকুমেন্টগুলি জমা দেবেন কি স্পন্সরের রিলেটেড, আপনার বাবা যদি হয় তার কাগজপত্র জমা দিবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিবেন, এরপর অডিট করাতে হবে সিএ ফার্ম থেকে, যে কোনো একটা ফার্ম থেকে আপনার ডকুমেন্টগুলি অথেন্টিক কিনা ফাইন্যান্সিয়াল বিষয়গুলো অডিট করে এই রিপোর্ট সহ আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি টিউশন ফি দিবেন, ইন্স্যুরেন্স পে করতে হবে। টিউশন ফি হচ্ছে নর্মালি আপনি যদি 21,000 থাকে 50% দিতে পারবেন। তারপরে ইন্স্যুরেন্স হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামের জন্য $2800 আর মাস্টার্সের জন্য $1700, ওইটা পে করবেন। তারপরে কমপ্লিট দ্য জিএস স্টেজ রিসিপ্ট, আপনি তারপরে আপনি যখন ওই সব কিছু দিয়ে দিবেন তখন আপনার সাইন অ্যান্ড সাবমিট দ্য অফার অ্যাকসেপ্টেন্স যেটা আছে ওইটা সাবমিট করে দিবেন। তারপর টিউশন ফি পে করবেন 1300 থেকে $2200। ইউনিভার্সিটি উইল ইস্যু ইলেকট্রনিক কনফার্মেশন অফ এনরোলমেন্ট, তখন আপনি ওইখানে যে স্টুডেন্ট ইলেকট্রনিক কনফার্মেশন যখন চলে আসবে তখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি ভিসার জন্য আবেদন করতে পারছেন, আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে যাচ্ছেন। তারপর আপনি ফাইন্যান্সিয়াল মেডিকেল এইগুলি প্রিপেয়ার করবেন, যেমন শো দ্য 1 year টিউশন ফি লিভিং, এগুলা ব্যাংকে দেখাইতে হবে। কমপক্ষে 6 মাসের স্টেটমেন্ট লাগবে আপনার অস্ট্রেলিয়ার জন্যে। 6 month ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যেগুলো আগে বললাম ওগুলি প্রপারলি রেডি করবেন। তারপর আপনি মেডিকেল করবেন ওহাব থেকে ঢাকায়, ওইখান থেকে 4টা সেন্টার আছে বাংলাদেশে, যে কোনো জায়গা থেকে মেডিকেল করবেন, তারাই আপনার মেডিকেলের সার্টিফিকেটটা এম্বাসিতে পাঠিয়ে দিবে। হেলথ ইন্স্যুরেন্স 1500 থেকে 2700 বছর হয়ে থাকে আর কি, আপনার কোর্স অনুযায়ী সেই ইয়েটা আসবে। অ্যাপ্লাই ফর স্টুডেন্ট ভিসা, তারপর আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, ডকুমেন্ট এইগুলা সব কিছু দিয়ে আবেদন করার পরে ভিসা ডিসিশন, ভিসা ফি আসবে, আগে ছিল 1600, এই জুলাইয়ের পর থেকে $2000 অস্ট্রেলিয়ান এম্বাসি ফি হয়ে যাবে শর্ট। আচ্ছা ওইটা করে ফেলবেন, ওই $2000 মাথায় রাখবেন যে এম্বাসি ফি অনেক টাকা, অস্ট্রেলিয়াতে অনেক টাকা খরচ হয়। আচ্ছা তারপরে ভিসা লেটার যখন রিকোয়েস্ট আসবে তখন ভিসা পাসপোর্ট এই ডকুমেন্টগুলি আপনি করতে হবে, পাসপোর্ট জিটিই। আচ্ছা তারপর ফাইনালি হচ্ছে আপনি যখন ভিসা পেয়ে যাবেন টিকিট কাটবেন, অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করবেন, সব কিছু কমপ্লিট করার পরে আপনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে নর্মালি মনে রাখবেন আপনার একটা স্টুডেন্ট ইউকেতে 20 ঘন্টা কাজ করতে পারে উইকলি, অস্ট্রেলিয়াতে কাজ করতে পারে 24 ঘন্টা, প্রতি সপ্তাহে আপনি 24 ঘন্টা কাজ করতে পারবেন অস্ট্রেলিয়ায়। আর সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনে ফুল টাইম কাজ করতে পারবেন। আর আপনি যদি পরিশ্রমী স্টুডেন্ট হন তাহলে পড়াশোনা করে খরচ বহন করতে পারবেন, কোনো সমস্যা হয় না। কোনো কোয়েশ্চেন অস্ট্রেলিয়ার ব্যাপারে? ইয়ার গ্যাপ 2 বছরের বেশি না হওয়া ভালো, একবার না হইলে ভালো। 2 বছর পর্যন্ত অস্ট্রেলিয়াতে অ্যাকসেপ্ট করে, এর বেশি হইলে অ্যাকসেপ্ট করে না। এনি কোয়েশ্চেন? ব্যাচেলারের জন্য এই যে $21,000 আপনি 50% দিতে পারবেন। 50% দিয়ে আপনি ধরেন এই 1 বছরের টিউশন ফি, তো 3 বছরের কোর্স, তো এইভাবে আসবে $63,000 টাকা টিউশন ফি আসবে 3 বছরের টোটাল ইয়াতে। যে এমনই একটু 15-16 লাখ একটু বেশি হয়, কারণ তার এম্বাসি ফি অনেক টাকা, ইন্স্যুরেন্স অনেক টাকা,
$3500 মতো ইন্স্যুরেন্স চলে আসে, এম্বাসি ফি $2000, বুঝছেন না? এখানে কিন্তু অনেক চলে যায়। যেমন ইউকেতে আপনার এম্বাসি ফি হচ্ছে অল্প টাকা, 524 টাকা, এদের হচ্ছে $2000, অনেক বেশি না? এখানে বেশি আসে। তারপর হেলথ চার্জও তাদের বেশি ইউকে থেকে। আচ্ছা, এখন আমরা সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করবো, সাইপ্রাস। আমরা যারা আইএলসের জার্নিতে নিজেকে আইএলস করতে করতে এবং খুব পেরেশান হয়ে গেছে যে আমাদের স্বপ্ন আর ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা আর সম্ভব নয়, আমাকে এরি হাউ আই হ্যাভ টু গো অ্যাব্রোড, হুইচ কান্ট্রি আই উইল সিলেক্ট? হ্যাঁ, দিস কান্ট্রি উইল বি সাইপ্রাস। সাইপ্রাসকে নিয়ে আমরা খারাপভাবে ভাবার কোনো সুযোগ নেই, কারণ সাইপ্রাস একটা উন্নত দেশ, ইউরোপের একটা দেশ। খুব আমরা মনে করি খুব তাড়াতাড়ি সে সেনজেন কান্ট্রি হতে যাচ্ছে, হয়তো 2026-এ প্রস্তাবিত সেনজেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে যাদের আইএলস স্কোর ভালো না তারা সাইপ্রাসকে পছন্দ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে সাইপ্রাসে পড়াশোনা করে সে ক্রেডিট ট্রান্সফার করে ইউকে পড়াশোনা করতে পারবে, এই ধরনের কিছু অপরচুনিটি রয়েছে। তো সাইপ্রাসকে আমরা যারা স্টাডি ডেস্টিনেশন হিসেবে গ্রহণ করব তাদের সাইপ্রাস কেন পড়বো? এক নম্বর বিষয় হচ্ছে ইউরোপের একটা দেশ, ছোট্ট একটা দেশ, সুন্দর পরিবেশ, জব অপরচুনিটি রয়েছে এবং ওইখান থেকে আমরা সহজে ইউরোপে প্রবেশ করতে পারি। ইউরোপের প্রবেশ দ্বারা বলা যায় বৈধভাবে প্রবেশ করতে পারি, নদী সমুদ্র পাড়ি দিয়ে নয়, প্রবেশ করার একটা সুযোগ রয়েছে। এবং টিউশন ফি কম, আপনি কম টাকা দিয়ে সাইপ্রাসে পড়াশোনা করতে পারবে, এটা হচ্ছে অন্যতম অপরচুনিটি। এই জন্য আমরা সাইপ্রাসকে যারা পছন্দ করব আমরা করতে পারি। তারপর হচ্ছে কোয়ালিটি এডুকেশন সে প্রোভাইড করে, আমরা জানি মাল্টিকালচারাল, বিভিন্ন দেশের স্টুডেন্টরা এখানে আছে। এরপরে ফিউচারে সেনজেন কান্ট্রি হবে, ওয়ার্ক অপরচুনিটি আছে, আপনার 20 ঘন্টা কাজ করা যায়, হাই ভিসা রেশিও, 100-র মধ্যে 100% ভিসা রেশিও, ইন্টারভিউ নাই, নো ইন্টারভিউ, স্টাডি ক্যাব অ্যাকসেপ্ট করে, অনেক সুযোগ সুবিধা এখানে। এখন দেখেন ডকুমেন্ট কী লাগবে, পাসপোর্ট লাগবে, অল একাডেমিক সার্টিফিকেট, ইংলিশ সার্টিফিকেট লাগবে, তারপরে ওই যে রিকমেন্ডেশন লেটার লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, এইচএসসি। দেখেন আরেকটা সুযোগ হচ্ছে আমরা যারা অনেকে এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করতে পারছি না, মাত্র 2 পাইছি, চিন্তা করি আমরা কোথায় যাব, পৃথিবী আমার জন্য আর কোনো জায়গা নেই, বঙ্গোপসাগরে লাভ দিয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো জায়গা নেই, ওই তাদের জন্য সাইপ্রাস খুব সুন্দর অপরচুনিটি দিয়ে দিয়েছে। কত? মাত্র 2। চিন্তা করা যায় পরীক্ষায় বসলেই 2 পায় পাস করে, তাই না? তাদের জন্য অন্যতম সুযোগ। এরপরে যারা ব্যাচেলর প্রোগ্রামে তারাও 2.5 হলে আবেদন করতে পারে। এখানে আমি 2.5 নিচ্ছি, আরও কম হলেও করতে পারে মাস্টার্স প্রোগ্রামে। টিউশন ফি 5000 থেকে 6000 ইউরো বছরে, খুব কম। স্কলারশিপ দেয় তারা, স্কলারশিপ, জি স্কলারশিপ, হ্যাঁ কিছু কমবে, খুব বেশি আহামরি স্কলারশিপ দিবে না, 1000 হানে পাইতে পারেন, খুব কমই। আচ্ছা, এখানে কত করে কী কী প্রোগ্রামে আপনারা পড়াশোনা করতে পারবেন? ডিপ্লোমা প্রোগ্রাম আছে, 1 বছর 2 বছরের ডিপ্লোমা রয়েছে। তারপরে ব্যাচেলার প্রোগ্রামগুলি 4 ইয়ার্সের হয় নর্মালি, ব্যাচেলার প্রোগ্রামটা 4 ইয়ার্স, মাস্টার্স প্রোগ্রামটা আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে 3 ইয়ার্স, যেমন যে ইউনিভার্সিটিগুলি ইউকে ইউনিভার্সিটিতে লিঙ্ক করা, যেমন সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটির তাদের ক্রেডিট ট্রান্সফারের সুযোগ আছে, ওই ইউনিভার্সিটিগুলির ডিগ্রি হচ্ছে 3 ইয়ার্সের সাইপ্রাসে। মাস্টার্স প্রোগ্রাম 1 থেকে 2 বছর হয়ে থাকে। যে ইউনিভার্সিটিগুলি লিঙ্ক ইউকের সাথে এগুলি 1 বছর, আর যেগুলো ইউকের সাথে নাই তারা হচ্ছে 2 বছরের মাস্টার্স হয়। অনেকগুলি সাবজেক্ট আছে, আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী পছন্দ করতে পারবেন। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি ভিসার জন্য আবেদন করার জন্য একটু জটিলতা আছে ইউরোপের দেশগুলি। এখানে দেখেন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট অ্যাটেস্টেড বাই রেসপেক্টিভ অথরিটিস, মানে আপনি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এখান থেকে অ্যাটেস্টেড করতে হবে। তারপরে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড করতে হবে এই সংশ্লিষ্ট এই মন্ত্রণালয়গুলি থেকে। তারপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেটগুলি অ্যাটেস্টেড করতে হবে এই মন্ত্রণালয়গুলি থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ। তারপরে ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 10 থেকে 11 লাখ দেন। খুব আমরা চলে আসি সাইপ্রাসের, ওই যে টিউশন ফি হচ্ছে ফাউন্ডেশনের জন্য 5000 থেকে 6500 হয়, আন্ডার গ্রাজুয়েটের 6000 থেকে 7500, মাস্টার্সের 7000 থেকে 7500। ডিপোজিট করতে পারবেন 3000, 4000, 5000, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। অ্যাটেস্টেশন করতে হবে। তো মোটামুটি সাইপ্রাস সংক্রান্ত ইয়াগুলি শেষ। ওইখানে পার্ট টাইম কাজ করতে পারবেন 20 ঘন্টা করে, কাজের সুযোগ আছে।
আপনি ওইখানে কাজ করতে পারবেন, আর অন্য অন্য দেশের মতো সুযোগ সুবিধা। সাইপ্রাসে ওয়ার্ক পারমিট দেখেন, পৃথিবীর সব দেশে ওয়ার্ক পারমিট আছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনি সাইপ্রাসের ওয়ার্ক পারমিটটা কি জেনুইন পাচ্ছেন? যদি আপনার কোনো রিলেটিভ থাকে, ভালো মানুষ থাকে, তার কাছে যদি আনতে পারেন তাহলে দ্যাটস ফাইন। আর নয় আমার মতো মানুষের কাছে যান, আপনার 1 লাখ 2 লক্ষ টাকা দিবেন, এগুলোও শেষ, আপনিও শেষ। কথা হচ্ছে ওয়ার্ক পারমিট একটা সেন্সিটিভ বিষয়, অত্যন্ত জটিল জিনিস। এই জন্য সহজেই যদি আপনার যেহেতু যোগ্যতা রয়েছে, আপনি স্টুডেন্ট ভিসা হচ্ছে সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর ওয়ে। আর অন্য না, স্পাউস অ্যাকসেপ্ট করে না, কোনো প্রোগ্রামে স্পাউস অ্যাকসেপ্ট করে না। আপনি স্পাউস সহ যদি যেতে চান ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, এই কান্ট্রিগুলি আপনি পছন্দ করবেন। আর ইউরোপিয়ান অন্য যে কান্ট্রিগুলি, আবার ওই ইউরোপে অস্ট্রিয়াতে আপনি স্পাউস সহ যেতে পারবেন। এটা সময় লাগে, অনেক সময়, 1 বছর আগে থেকে আপনি প্রসেসিং শুরু করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এই কান্ট্রিগুলিতে আয়ারল্যান্ডে আপনি স্পাউস নিতে পারবেন আপনি যাওয়ার 6 মাস পরে। ভিসা দিতেও পারে, নাও দিতে পারে, অনিশ্চিত ভবিষ্যৎ। এমনও হতে পারে আয়ারল্যান্ডে চিন্তা করছেন, আপনি চলে গেছেন, আপনার ওয়াইফ আর বছরে 6 বছর পরে নিতে পারতেছেন, আপনার ওয়াইফ বাংলাদেশে বসে বসে শেষ। কথা হচ্ছেন? এই জন্য যে চিন্তাটা করবেন, একসাথে যেখানে যাওয়া যায়, যেমন অস্ট্রেলিয়া আপনি একসাথে আবেদন করতে পারবেন, ইউকেতে একসাথে আবেদন করতে পারবেন, স্পাউস সহ যদি যেতে চান ওইগুলোতে আবেদন করবেন, নরওয়েতে একসাথে যেতে পারছেন, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, ইউএসএ বাদ দিয়া, কারণ ইউএসএ আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে, ভিসার কোনো গ্যারান্টি নেই। এই হচ্ছে বিষয়তে। ধন্যবাদ। জি না, কাজ করতে পারবেন। এখানে লেখছে 6 months অফ স্টে ইন সার্টেন। এটা আপনি এগুলি যে দিন যা পরের দিনই কাজ শুরু করা যায়। এগুলি তো আপনি যেমন আমরা কাজ করি, কাজের পারমিশন কথা 20 ঘন্টা, কাজ করি 40 ঘন্টা, কিন্তু এগুলি থাকে, এগুলো চিন্তা করে লাভ নাই। আপনি ইউএসএ কাজের পারমিশন নাই স্টুডেন্টদের, আপনি কিন্তু কাজ করতেছেন, কাজ না করে কি পড়াশোনা করতে পারবেন? সম্ভব না। সো আপনার চিন্তা করতে হবে, আমি যদি এনি হাউ গিয়ে ঢুকতে পারি, তাহলে একটা ব্যবস্থা, যে আল্লাহ যাকে যে দেশে পাঠায় ওই দেশে তার রিজিকের ব্যবস্থা থাকে। আপনি কাজ না করলে পারবেন না। আপনার বাবা, আমার বাবা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে টাকা পয়সা দিয়ে থাকানো, খাওয়ানো, ভরণ পোষণ করা সম্ভব না, এটা ইম্পসিবল। একমাত্র চুর, ডাকাত, বদমাশ ছাড়া যারা বড় অঙ্কের টাকা মানি লন্ডারিং করে পাঠাইতে পারে তাদের পক্ষে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এই হচ্ছে মূল বিষয়। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, কাজ করবো, পড়াশোনা করবো, ফ্যামিলিকে সাপোর্ট দেবো, তাই না? আমি যদি ইউকে যাই, আমার ফ্যামিলি অপেক্ষা করে, আমার ছেলে লন্ডনে থাকে, হয়তো ঈদের সময় কোরবানির জন্য 1 লক্ষ টাকা পাঠাবে, তাই না? হয়তো আপনাদের ফ্যামিলি না, আমার ফ্যামিলি অপেক্ষা করেছে যদি ওই টাকাটা পাঠায়, হয়তো কোরবানির টাকাটা সাপোর্ট পাবো। রমজান মাসে ফ্যামিলির জন্য কাপড় চোপড় কেনার একটা টাকা আসবে, লন্ডন থেকে চলে আসবে। এটা আমাদের দেশের প্রায় 80% ফ্যামিলি চিন্তা ভাবনা করে। ঠিক আছে? এই থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অত্যন্ত ধৈর্য করে আমার বজ্ঞকানীগুলি শুনেছেন, যদিও খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই। আশা করি যেগুলি দিয়েছি এই দেশগুলিতে এর বাহিরে আর কিছু লাগবে না। আপনাদের জন্য যত রিকোয়ারমেন্ট প্রয়োজন এই ইউকে, অস্ট্রেলিয়া এবং সাইপ্রাসের জন্য সব কিছুই আমি স্বল্প পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি বলি আপনাদেরকে, আমাদের এখানে আমরা আইএলসটা খুব বিশাল আকারে করি না, মানে প্রচার করি না। আইএলসটা যে খুব বিশাল করতে হবে আমাদের এই টার্গেট নাই। যেমন হেক্সাস বা হেডম্যান, নির্জর সহ আরও যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের হচ্ছে বিশাল চিন্তা হচ্ছে আইএলস নিয়ে, আমাদের এই চিন্তা নেই। তো আমাদের এখানে প্রাইভেট আকারে আমরা আইএলসটা সার্ভিস দিয়ে থাকি, অল্প স্টুডেন্ট নিয়ে, এবং কোয়ালিটি সার্ভিস ইনশিওর করার চেষ্টা করি। আপনি যে লেভেলের থাকেন না কেন, আমরা আপনার লেভেল অনুযায়ী চেষ্টা করি। আমাদের যে স্পোকেনের বইটা আছে, আপনারা যদি কেউ দেখেন, দেখবেন বাংলাদেশে আমি বলবো ব্যতিক্রম একটা বই। আমরা কারো কাছে কপি করি না, চুরি করি না, আমরা চেষ্টা করি আমাদের যোগ্যতা দিয়ে কাজ করার জন্য। আমাদের স্পোকেন ইংলিশের বইটা পড়লে আপনি পিটির জন্য 50% প্রিপারেশন হয়ে যাবে। এখানে পিটির ম্যাটেরিয়ালস দেওয়া আছে। আমাদের এখানে অন্য কোনো বইয়ে পিটি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়নি, কিন্তু আমরা রিসার্চ করেছি। এবং আমাদের আইএলসের কিছু রাইটিং টাস্কের কিছু স্যাম্পল আছে, কি বলে যে টেমপ্লেট আছে। আপনি যদি খালি টেমপ্লেট লিখে আসেন তাও আপনি 6 পাবেন। আমাদের এই রাইটিংয়ের টেমপ্লেটটা এত হাই লেভেলের, আমরা কারো কাছে চুরি করি নাই, আমরা নিজেরা তৈরি করেছি। এবং যারা 7.5, 8 পাওয়ার যোগ্যতা নিয়েই টেমপ্লেট, যারা যদি কেউ আইএলস করতে চান, তা আমাদের এখানে সাইপ্রাসের জন্য একটা ব্যাচ থাকবে আইএলসের, অস্ট্রেলিয়ার জন্য আলাদা একটা ব্যাচ থাকবে, এবং ইউকের জন্য একটা ব্যাচ থাকবে। এখানে খুব বেশি স্টুডেন্ট থাকবে না, 5 জন 6 জন।
যদি কেউ আইএলস করতে চান আপনারা ওই যেই দেশে যাদের ডেস্টিনেশন মনে করেন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আর যারা আজকের এই সেমিনার থেকে ভর্তির জন্য চিন্তা করবেন তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট, আমাদের আবার অন্যদের মতো তো কম টাকায় পড়ায় না। যেমন আইএলস অন্যরা পড়া 6,000, আমরা নিই 18,000। আমাদের আইএলসের হচ্ছে যারা ভর্তি হতে যাবেন 18,000 টাকা 3 মাসে দিতে হবে। আর প্রতি মাসে মাসে আপনি ইনস্টলমেন্টটা সেমিনার থেকে যারা ভর্তি হবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে, প্রতি মাসে 4,000 বা 5,000 টাকা দিয়ে আইএলস করতে পারবে। কিন্তু আমরা যদি একটা স্টুডেন্ট না থাকে ফার্মেসি বিক্রি করে দিব কিন্তু ওষুধ দিব না ফ্রিতে, আমাদের টার্গেট হচ্ছে এইটাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আর আমাদের কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসবেন আমাদের দীর্ঘ সিলেটে আমার কাছে মনে হয় না ওনার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন আইএলসের কোনো ইনস্ট্রাক্টর আছে। হ্যাঁ, আমার যতটুকু ধারণা সিলেটে নাই, ইভেন বাংলাদেশেও কম আছে। বেশি বলছি না, কারণ উনি ঢাকাতেও পড়াইছেন। তো ওনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইএলসের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারবেন। সহজে পেপার বেসড প্রিপারেশন নিয়ে কীভাবে সিডি টেস্ট দিবেন, উনি সিডি টেস্ট দিয়ে 8 পেয়েছেন। আশা করি আপনারা সুন্দর দিক নির্দেশনা পাবেন এবং আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আপনারা ইতিমধ্যে আমরা কিন্তু এই যে জেএসকেআর লিগেন্ড অফারটা বলে দিচ্ছি তো, আমরা কি থেকে সার্ভিস দিই? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, ঠিক আছে। আমরা হইতেছে একটু আগে অনেক বিস্তারিত একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা ইউকে, তারপর হইতেছে অস্ট্রেলিয়া, অ্যান্ড দেন আমরা সাইপ্রাস সম্পর্কে জানার চেষ্টা করছি। তো যা কিছুই হয়েছে আমরা শর্টে বলার চেষ্টা করছি। আর ইনফরমেশনগুলো কি যদি কোনো ল্যাগ থাকে অবশ্যই আমরা অ্যাভেলেবেল আছি আমাদের প্রোগ্রাম শেষে বা যে কোনো দিন আমাদের এখানে এসে জানতে পারবেন। তো এখন হইতেছে আমি শর্টেই কিছু জিনিস বলার চেষ্টা করব যে আমাদের সার্ভিস সম্পর্কে।